হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আমার জীবনের বাসরাতের গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কারণ কোনো মেয়ে তার বাসরের গল্প এই জনপ্রেসে শেয়ার করে না, কিন্তু খামার বেলায় একটু ব্যতিক্রম। সেদিন একটু বিনোদনমূলক কথাই বলছি, একটু রহস্যজনক। আপনার আমার স্বামীর বন্ধু, তার সাথে একটু ফান করতে গিয়ে কি ঘটনা ঘটেছিল, শেষ পর্যন্ত আমার সাথে কি হয়েছিল, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ব্যাপারটা খুবই মজার হতে চলেছে, খুবই অদ্ভুত একটা ঘটনা। তো বন্ধুরা, এই গল্পটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমাকে আবারও বলছি, ভিডিওতে মন ভোর একদম ভরপুর বিনোদন পেতে এবং মজা পেতে পুরো ভিডিওটি ওয়াচ করতে হবে, তা নয় কিন্তু তোমরা কোনো আনন্দই পাবে না। তো চলো বগর বগর না করে মূল গল্পে চলে যাওয়া যাক। আমার বাবা ছিলেন একজন গ্রামে স্কুল মাস্টার। আমি তার একটিমাত্র মেয়ে। আমার একটা ছোট ভাইও ছিল, সে আমার 5 বছরের ছোট। তারপরে আমি যখন হাই স্কুল থেকে কলেজে উঠলাম, ঠিক লেখাপড়া অনেক দূরে এগিয়ে গেছিলাম। মাস্টারে মেয়ে বলে কথা, পড়াশোনা চালাইতে লাগলাম। এক পর্যায়ে আমার বেশ বিয়ের বয়সও হয়ে গেল। তাছাড়া আমি হাতে পা বহরে বেশ ভরপুর ছিলাম, একটু নাদুস নতুস, সবারই আমি চোখে পড়তাম যখন আমি কলেজে পড়াশোনা করতাম। তাছাড়া চেহারা শুরুত তোমরা তো আমাকে স্ক্রিনে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাশাআল্লাহ যথেষ্টই ছিলাম। কিন্তু আমার বাবা হঠাৎ করে একদিন আমাকে বলল, মা রে, পড়াশোনার কতদিন করাবো তোকে? আমার ইচ্ছে নেই তোকে দিয়ে চাকরি বাকরি করে খাওয়াবো। যতদূর পড়াশোনা করছিস নিজের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারবি, এতটুকু একটা মায়ের জন্য যথেষ্ট। তখন আমি বললাম, বাবা, আসলে লেখাপড়ার সুযোগ বুঝি ছেলেরাই পায়, মেয়েরা ইচ্ছামতো পায় না। তখন বাবা বলল, না, অমন কথা বললে তোকে আমি কখনোই বিয়ের কথা বলবো না। ঠিক আছে, তুই পড়াশোনা কর। বাবা যেন আমার কথায় একটু নারাজ হলো, মনটা ছোট করে সামনে থেকে চলে গেল। আমি মাকে বললাম, মা, বাবা কেন আমাকে বারবার এই পড়াশোনার মধ্যে বিয়ের কথা নিয়ে টেনে নিয়ে আসে? মা বলল, তুই এখনও বুঝিস না? তুই কি এখনও সেই ছোট খুকি আছিস? তোকে দেখতে উঁচু পাহাড়ের মতো লাগে, তোর শারীরিক গঠন প্রণালী একটা যুবতী মেয়ে, তোর তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে রে, এখনই তো সঠিক সময়। আর মেয়েদের সঠিক সময়ে বিয়ে না দিলে পরে সন্তানাদি হতে অনেক ঝামেলা করে, কারণ তোর স্বাস্থ্যটা একটু মোটাসোটা, তোর পেটে চর্বি হয়ে গেলে কখনো সন্তান ধারণ করতে পারবি না, সন্তান ধারণ ক্ষমতা নাকি কমে যায়, এটা ডাক্তারের কথা। তাই মেয়েদের সময়কালেই বিয়ে দিতে হয়। তখন আমি বললাম, ঠিক আছে, তোমাদের যা ভালো হয় তা করো। বাবা বোনাই আমার কথায় মন খারাপ করছে। বাবাকে হয়তো আমি মুখের উপরে কথা বলছি, সেটাও আমার উচিত হয়নি। মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না, বাবা যে যা করবে আমাকে, আমি তাই রাজি আছি। মা বাবার সাথে এ বিষয়ে পরামর্শ করছিল। কয়েকদিন বাদে বাবা আবারও আমাকে ডাকলো আর বলল, সেদিন তুই যে কথা বললি, কি করে তোর বিয়ের কথা বলবো? আর তোর জন্য তো বিয়ের কত প্রস্তাব আমার কাছে আসে, আমি তোর গার্জেন, তোকে তো এটা বুঝতে দিই না। তুই এখন পড়াশোনা করছিস, স্টুডেন্ট লাইফে এই বিয়ের কথা কানে গেলে পড়াশোনার অনেক ক্ষতি হয় রে। আজকে না বলে আর পারলাম না, ভালো একটা পাত্রের সন্ধান পেয়েছি। তখন বাবাকে আমি বললাম, বাবা, সেদিন আমি ঠাট্টা চলে যা বলছে তুমি কিছু মনে নিও না। যদি ভালো পাত্রের সন্ধান পাও, হাতছাড়া করছো কেন? আমার জন্য বিয়ের আয়োজন করো, যেহেতু আমাকে আজকাল কালো পরের বাড়িতে যেতেই হবে। তখন বাবা আমার কথায় যেন খুব খুশি হলো, কারণ বাবা ছোটোবেলার থেকে আমাকে খুব আদর করতো, খুব ভালোবাসতো। আমি যে তার মেয়ে, তার সন্তান, আমার কথা একটা বললে সে কষ্ট হলো সেটা সহ্য করতো, ভালো হোক বা মন্দ হোক। এই জন্য বাবা আমাকে মুখের উপরে কোনো চড়া কথা বলেনি সেদিন, যদিও আমি বাবার
কথা ইচ্ছার বিরুদ্ধে চলে গেছিলাম। যা হোক, বাবা আমার জন্য হঠাৎই এভাবে থেকে থেকে একটা বিয়ের আয়োজন করলো। ছেলেটার ছবি নিয়ে আসলো, আমাকে মোবাইলে দেখালো। কি হ্যান্ডসাম ছেলেটা, উঁচু লম্বা, কি টল ফিগার রে বাবা, নায়কের মতো পুরো, মনে হচ্ছে একটা রাজপুত্র। তাছাড়া ছেলেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে, ভালো টাকা মাইনে পায়। বাবা যখন এই সমস্ত ছেলের বর্ণনা করলো, তাছাড়া ছেলের ছবি দেখে আমি পুরা অবাক হয়ে গেছি। আমি যেন একটা হতভঙ্গ হয়ে গেছি। পায়ের তলার থেকে যেন আমার মাটিটাই চলে যাচ্ছিল, কারণ আমার জীবনে আমি একটা এরকম ছেলেই চেয়েছিলাম, যে আমি যেরকম মানে উঁচু লম্বা বা গা পা ভরপুর, ঠিক আমার স্বামীটাও যেন উঁচু লম্বা ফর্সা টকটকা, একটু আমার সাথে অ্যাডজাস্ট হয়। কারণ আছে না এই সমাজে এখনও মেয়েটা অনেক উঁচু লম্বা, ছেলেটা একটু বেটে, ব্যাপারটা মানানসই, যাতে স্বামীর হাত ধরে আমি বাইরেও পথ চলতে মানে ভালো লাগে। সব মিলে যেন বাবা আমার জন্য ঠিক সেরকম পাত্রই ম্যানেজ করলো। আমি তো মহা খুশি। কলেজে সুমি নামে আমার একটা বান্ধবী ছিল, খুব কাছের বান্ধবী। বান্ধবীকে পরের দিন কলেজে গিয়ে ছেলেটার ছবি দেখালাম। আমার বান্ধবী বলছে, কিরে এই ছেলের সাথে তোর বিয়ে? জানিস, আমার এই ছেলেটাকে দেখে নিজেরই লোভ জাগছে, মনে হচ্ছে তোর সাথে নেওয়া যে আমার সাথে হতো ভীষণ ভালো হতো রে। ছেলেটি এত সুন্দর, বাহ, নায়কের মতো। দেখ, না করবি না কিন্তু তুই, এই বিয়েতে রাজি হয়ে যা। তখন বান্ধবী যেহেতু তার ইচ্ছে পোষণ করলো, আমি বললাম, আরে কথাবার্তা চলছে, দিনখান হয়ে গেলে তুই কিন্তু মানে আমার বিয়ের অনুষ্ঠানের 7 দিন আগে চলে আসবি। তখন বান্ধবী বলে, হ্যাঁ অবশ্যই, তোরা আমার যে ব্যাপার আমি তো তাই করব। তারপরে এইভাবে চলতে চলতে ছেলেপক্ষের লোকজন 1 মাস সময়টা পিছিয়ে দিছে, 1 মাস সময় লাগবে। তারপরে আমার বাবা তো নারাজ, যে না, যে কাজ যখন তুরুক হতে হবে। তার পরের ডেটেই শুক্রবার ডেট ফেলালো। 1 মাস সময় নিল না আমার বাবা। ছেলেপক্ষেও বাধ্য হয়ে রাজি হলো। তারপরে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে না, আমার বান্ধবী তো আমাদের বাড়িতে এসে পুরো 7 দিন আগেই কি কুচকাওয়াজ সব কিছুর সাথেও সে আমার পাশেই ছিল। তারপরে আমার যখন বিয়ে হয়ে গেল, আমি আমার স্বামীর বাড়িতে চলে গেলাম। বান্ধবীর ভীষণ মন খারাপ। যাওয়ার বেলায় মাকে বলে গেছিলাম, মা, সুমি আমার খুব কাছের বান্ধবী, আমার আত্মার বান্ধবী, ওকে ছাড়া আমি আজ কতটা বছর কোনো কিছু বুঝি না। আমার সমস্ত কথা ওকেই একমাত্র আমি শেয়ার করি, যেটা তোমাদেরও বলিনি আমি। ও যেন আমার বাড়ি থেকে না যায়, আমি যতক্ষণ না ওর শ্বশুরবাড়ি থেকে এই নতুন অবস্থায় ফেরত না আসছি। মা বলল, ঠিক আছে, চেষ্টা করব। সুমিকেও আমি বুঝিয়ে বলে গেলাম। তারপরে সেদিন যাই বিয়ের পিড়িতে বসলাম। আমার স্বামী খুবই অদ্ভুত একটা মানুষ, সেটা পরেই বুঝতে পারলাম। সেখানেও তারা পরের দিন বিশাল মাপের আয়োজন করছে, বাড়ি ভর্তি লোক, কত মেহমান। সে বাড়িতে হই হুল্লার আর সব মিলে যেন কি যে একটা ব্যাপার। কিন্তু বন্ধুরা, অ্যাবাউট করে চলছি। ওই যে বলছিলাম আমার বাসরাত্রের একটা রহস্যমূলক ঘটনা আছে, সেটাই এখন আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। আমি যখন ঘোমটা দিয়ে বাসুরে বসেছিলাম, ঠিক স্বামী মানে ওই সময় আমার পাশে এসে একটু বসলো। তখন প্রায় রাত 10টা বেজে গেছে। বাড়ি থেকে অনেক মেহমানে বিদায় নিয়েছে, এখনও হইহুল্লার বাড়ির মধ্যে থেকে শেষ হয়ে যায়নি। অনেক লোকজন দূর দূরান্ত থেকে যে সমস্ত নিকটস্থ আত্মীয়রা আসছিল, অনেকেই বাড়িতে রয়ে গেছে। যা হোক, কথাবার্তা গুঞ্জন। কিন্তু এদিকে আমার আর দশ হয়েছে না। বাসুরে স্বামীকে পাবো, স্বামীর সাথে রোমান্টিকতা, মেয়েদের কত জীবনের স্বপ্ন থাকে এই বাসর নিয়ে, সেটাই যেন আমি এখন একটু ফিল করব, অনুভব করব। কিন্তু বাড়ি থেকে ওই হইহুল্লা লোকজন সরছেই না। আমার স্বামীর খুব কাছের একটা বন্ধু ছিল, ওর নাম গাফফর। আমার স্বামী শুরুতেই বলল, দেখো বউ, আমার একটা বন্ধু আসছে, হ্যাঁ আমার খুব কাছের বন্ধু, ওর নাম গাফফর। ওকে ছাড়া আমি কিন্তু তোমাকে বিয়ে করিনি।
ওর সাথে আগে তোমার ছবি দেখাইছি, মত পরামর্শ করছি, দুদিনের মন বিনিময়ে আমি এই বিয়েতে রাজি হয়েছি। তাছাড়া তোমাকে দেখেও আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি বললাম, তাহলে তোমার সে ফ্রেন্ড এখানে আসছে নাকি, কই সেটা? তখন আমার স্বামী বলল, ওই যে ওয়েটিং রুমে বসে আছে, গেস্ট রুমে। ও এখানে আসছে, লজ্জা পাচ্ছে, বলছে দোস্ত তোদের আজকে বাসর রাত, ফুলসজ্জা রাত, ও রুমে আমি যেতে পারবো না। তাছাড়া তুই বন্ধু আসিস, বাইরে আসিস। তখন চিন্তা করলাম, মনে হয় আমার স্বামীর মতোই ওর বন্ধুটাও বেশ ভালো। আমি বললাম, ওনাকে একটু ডেকে নিয়ে এসো, একটু দেখে আমি পরিচয় হই। যেহেতু তার সাথে আমার পরিচয় নেই, যে তোমার কাছের বন্ধু, আমার স্বামীর কাছের বন্ধু, তাকে তো দেখতে হয়। তখন আমার স্বামী ওই গাফফার ভাইকে ডাক দিল। উনি আসলেন, সালাম দিলেন, তারপরে সামনে দাঁড়িয়ে থাকলেন। আমি ঘোমটাটা কোনোরকম ফেলে তার মুখে থেকে তাকিয়ে কথা বললাম, আর হাসতে হাসতে বলেছিলাম, দেখেন ভাই, আপনি আমার স্বামীর ফ্রেন্ড, মানে আমারও ফ্রেন্ড। এই বলে হাসি ঠাট্টা করতেছিলাম, কারণ সেদিন তো আমার রহস্যমূলক কথাবার্তা, বিনোদনমূলক কথাবার্তা, রোমান্টিকতা, হাসি ঠাট্টা করারই সময়। আমার হাজব্যান্ডের বন্ধু যেহেতু খুব কাছের বন্ধু, তাকে তো একটু ফ্রি মাইন্ডে কথা বলতেই হবে। তারপর যা হোক, এক কথা দু কথায় আমার স্বামী আমাকে বলল, বউ, গাফফার আমাকে ডাকছে, ওর সাথে থেকে আমি একটু বাইরে একটু যাবো আর আসবো, ঘুরে আসি। আমি বললাম, কোথায় যাবে? আজকে আমাদের ফুলসজ্জা রাত, তাছাড়া তুমি বাইরে যেতে পারো, কিন্তু বেশি রাত করা যাবে না, তাড়াতাড়ি ফিরবে। কিন্তু আমি এই যে এই তোমার এই যে ফুলসজ্জা এর মধ্যে চুপচাপ ঘোমটা দিয়ে বসে থাকলাম, তুমি না আসা অবধি আমি কিন্তু অমনটাই থাকবো। স্বামী বলো, আমি যাবো আর আসবো, আর ততক্ষণে না আমাদের বাড়ির লোকজনের এই গুঞ্জন হইহুল্লার আর একটু নিস্তব্ধ হয়ে নি, একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। এই কথা বলতেই আমার স্বামী তার কাছের বন্ধু, ওই যে গাপ্পার ভাই, তার সাথে একটু বাইরে গেল, বললো একটু চাটা খেয়ে দোকানপাট থেকে ঘুরে আসি। এই বলে হ্যাঁ, কোথায় গেল আমি জানি না। আসলে জীবনের কাউকে সময় নেয় দিয়ে চিনা বড় মুশকিল। আমার বেলায় ব্যাপারটা ঠিক এরকমই হতে চলেছে বন্ধুরা। তারপরে আমার স্বামী আর সহজে বাড়িতে ফিরছে না। প্রায় রাত 12টা বেজে গেছে। আমি দুগুনটা ঘোমটা দিয়ে বসেই আছি। এক পর্যায়ে আমার ভীষণ বিরক্ত হচ্ছিল। আমার এক ছোট ননদি এসে বলল, বাবি, ভাইয়া কোথায়? রাত এত হয়ে গেল, আপনি এখনও এখানে বসে আছেন? এটা কি মানুষের কাজ নাকি? ও 8 দিনে আড্ডা দেয় প্রতিনিয়ত, ভালো কথা, কিন্তু তাই বলে আজকে ওর ফুলসজ্জাটা, আজকে ওরকে বাইরে যেতে হবে? আজকে আসুক ভাইয়াকে আজকে আমি দুটো কথা বলবো। ননদ যেন ঝাড়ি মেরে চলে গেল। আমি বললাম, শোনো, তোর ভাইয়া কি প্রত্যেকটা দিনে এইভাবে বাইরে আড্ডা দেয় রাত ভরে? তখন বলল, হ্যাঁ ভাবি, মানে ও ছোট মানুষ তো, ও না বুঝে আমার কাছে সত্য কথাটা বলে ফেললো। বললো, হ্যাঁ ভাবি, আমার ভাইয়ার একটা বন্ধু আছে না, ওই যে গাপ্পার ভাই, ওনার সাথে প্রতিদিন রাত 12টা পর্যন্ত বাইরে থাকে। আব্বু কত গালাগালি বকাবন্দি দেয়, তবুও ভাইয়ার লাখ লজ্জা হলো না। আজকে বাসরাত, আজকেও বাইরে গেছে উনি, আজকে আসুক না। তখন আমার ওই ননদিনীর কথা শুনে চিন্তা করলো, ও বাবা, আমার স্বামীর আবার বাইরে থাকা অভ্যাস, কিন্তু বাইরে থাকে তো ভালো মানুষ না। যারা 12টা 1টা পর্যন্ত বাইরে কাটায়, তাদের একটা বদ অভ্যাস থাকে, হয়তো তারা কোনো নেশা পান বা মদ্যপান বা অন্য কিছু করে। আমার স্বামীরা মানে এমন কিছু না তো। তখন আমার মনটা অন্যরকম হয়ে গেল, ভীষণ খারাপ হচ্ছিল। আবার চিন্তা করলাম, না, আজকে না আমার বাসরাত, আজকে কেন আমি মন খারাপ করব? দেখি না, একটু ওয়েট করি। সে গেল, মাউসটা কোথায় গেল, ফিরুক না। এই বলতে বলতে আমার ননদে চলে গেল, দরজাটা কোনো রকম মেলে দিয়ে গেল, লাইটটা জ্বলছিল। আমি একলা পড়ে থাকতে ভীষণ লজ্জাবোধ করছিলাম। তারপরে নিজে নিজেই আমি বেড সুইচটা টিপ দিয়ে লাইটটা বন্ধ করে রুমটা অন্ধকার করে কোনো রকম কাঠ ফিরে শুয়ে পড়লাম। ভাল লাগছিল না, অপেক্ষার সময় যায় না। পুরো 2টা ঘন্টা হয়ে গেছে, অথচ স্বামী ঘরে ফেরার সময় হলো না এখনও। মনের কাছে খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছে আজকে আসুক, ওরে মজা দেখাবো আমি। তারপরে
হঠাৎ করে রাত তখন প্রায় 1:45 বাজে, ঠিক এমনটা হবে। দেখি একজন মানুষ, ভাবলাম আমার স্বামী এসেছে, আমার খাটের উপরে বসলো। লাইটটা অন্ধকার, মানে আমি অন্ধকার করে রেখেছিলাম, দরজাটা লাগিয়ে দিয়েছে, কিন্তু যে পারফিউমের গন্ধ না, তাতে আমি বুঝে ফেলেছি এটা আমার স্বামী। স্বামীটা আসলো, আমি তুই অন্ধকার রুমেই উঠে বসে বললাম আর বলছিলাম, দেখো আজকে আমাদের বাসর রাত, আজকে আমি আমার জীবনের কত আনন্দময় সময়টা তোমার সাথে পার করব, কত গল্প শেয়ার করব, দুজনে হাসি ঠাট্টা, চাল আর চাওয়া চাউনি, সারা জীবনের স্বপ্নটা একটা মেয়ে বা একটা ছেলের এই বাসর রাতেই পূরণ হয়। কত স্বপ্ন থাকে এই বাসর নিয়ে, কিন্তু আমার তো অপেক্ষা রেখে বাইরে সময় কাটিয়ে আসলে তোমার সেই কাছের বন্ধুটার সাথে আজও বন্ধুর মায়াটা একটু সময়ের জন্য ত্যাগ করতে পারলে না? নববধূ ফেলে কেউ বাইরে এত সময় দেয়? তখন ছোট ছোট করে মৃদু মৃদু কণ্ঠে সে বলছিল, যা হোক বউ, আমার ভুল হয়ে গেছে, কিছু মনে করে না, আর লাইট জ্বালানোর দরকার নেই, শুয়ে পড়ো। দেখলাম তার গায়ে পাঞ্জাবি পরেই আছে। সে শুয়ে বলছে ভালো লাগছে না, কেমন যেন লাগছে। হঠাৎ করে আমাকে বুকে টান দিয়ে জড়িয়ে ধরল, কপালে একটা উম্মা দিল, মাথায় হাত বুলাইতে বুলাইতে পাশে শুয়ে পড়ল। রুমটা পুরো অন্ধকার। আমি বললাম, তুমি আমাকে ঘুমটা ফেলে আমার চেহারাটা দেখবে না? কত সুন্দর সেজে আছি, এখন অবধি আমার সাজসজ্জা নষ্ট হয়নি। তখন উনি বলছিল, দেখবো পরে, আগেরটা আগে হয়ে যায়। আমি বললাম, দুষ্টামি পরে করো, আমি যা বলছি তাই করো। আমি আগে তোমার সাথে একটু কথা বলবো, মিট করব, আগে বলছি লাইটটা জ্বালাও। বলে না না, কিছু সময় পরে লাইটটা জ্বালাই না, রুমটা অন্ধকার আছে, অন্ধকার থাক। তখন আমি প্রশ্ন করলাম, তোমার বন্ধুটাকে কোথায় রেখে আসলে? বলছে, ও পাশের রুমে ওকে বিছানা দিছে, ও ঘুমিয়ে পড়ছে। কিন্তু কথাটা সে স্পষ্টভাবে জোরে জোরে বলছে না, কথাটা নাকের মধ্যে, অর্থাৎ সে একটু আস্তে আস্তে করে বলছিল। আর বলছিল, জোরে কথা বলা যাবে না, বাইরের মানুষ এখনও ঘুমায়নি, আমাদের যে সমস্ত মেহমান না আসছে না, আমাদের বাড়িতে আজকে অতীত আছে, তারা এখনও জাগ্রত আছে, তুমি আস্তে কথা বলো। এই বলতে বলতে যেন এক পর্যায়ে এমন করে আমার সাথে এমন আচরণ করতে লাগলো, স্বামীর সোহাগ আদরে গাটা শিহরণে জেগে উঠল, কেমন ছমছম করেছিল। জীবনের প্রথম তো, আমি আর বাধা দিচ্ছিলাম না। যা হোক, সে এভাবে পুরো 1.5-2 ঘন্টার মধ্যে আমার সাথে দুইবারে এভাবে থাকলো, দুইবার এই ধরনের বিহেভ করলো। কি যে শান্তি! স্বামীর সংসার জীবন, দাম্পত্য জীবনের এই যে একটা মুহূর্ত, একটা সুসময়, এটাকে জীবনে কোনোদিন ফিল করিনি, অনুভব করিনি। হয়তো আমার স্বামী করছে কিনা বাইরে যাই আমি জানি না, তবে আমার জীবনে প্রথম। ব্যাপারটা খুবই অদ্ভুত একটা সময় কেটেছিল। প্রথমে একটু মনের কাছে খুব কষ্টই পেয়েছিলাম, কিন্তু কষ্টের আওয়াজটা যেন সে মুখ দিয়ে বেরোতে দেয় না, আমার মুখটা চেপে ধরেছিল। তারপরে তার সাথে ছোট ছোট করে কত রোমান্টিকতা বললাম, তার বুকে মাথা রেখে কিছু সময় শান্তির নিঃশ্বাস ফেলেছিলাম। মুহূর্তটা ভীষণ ভালো গেছিল। তারপরে হঠাৎ করে বলল, যখন তার প্রয়োজন মিটে গেছে, দু এক কথায় বলছে, বউ তুমি ঘুমাও, দেখি ও রুমে আমার বন্ধুটা ঘুমাচ্ছে পড়ে পড়ে, ওরে আবার মশা টশলা মশুরি টানাইছে কিনা একটু দেখে আসি, আর তাছাড়া বাথরুম থেকে আসি, তুমি একটু শুয়ে থাকো, আমি আসছি। এই কথা বলে উনি বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে কিন্তু বাথরুমে যাওয়ার কথা বলে ও পাশে যে দরজাটা লাগিয়ে দিল বাইরে থেকে, আমি আর রুম থেকে বেরোতে পারছিলাম না। কিন্তু যখন আমি ডাকাডাকি করি, হঠাৎ করে আমার স্বামী বন্ধু গাফফার, উনি বলছে, ভাবি হ্যাঁ আমি আসছি। দেখো দরজাটা খুলে দিল। তারপর দরজা খুলে দিতেই আমি ও রুমটায় গিয়ে বলছি, আমার হাজব্যান্ড কই? বলছি, ওই যে। দেখি তার মুখে মদের গন্ধ, কী সব সাইফাস খেয়ে আসছে, আর না ডেকে নিথরে ঘুমাচ্ছে। এই ঘুমটা পাক্কা 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে ঘুমিয়েছে। তখন চিন্তা করলাম, ই মা, সেরেছে, যা
তাহলে এতক্ষণ যে ব্যক্তি আমার সাথে আমার রুমে আমার ফুলসজ্জায়, তার মানে এটা কি হলো? কে আসছিল? ভূত পেতনি? নাকি সেটাই গাফফার ভাই ছিল আমার স্বামীকে কোনো কিছু খাইয়ে নেশার ঘরে ঘোরতালে এখানে ঘুমিয়ে রেখে আমার সাথে কি একটা ঠকবাজি খেললো? না না না, তা হতে পারে না। দেখি তো, আমি আমার স্বামীর গায়ে জোরে জোরে করে টোকা দিয়ে ডাকাডাকি করছিলাম, এই এই উঠছো না কেন? ওঠো, এই ওঠো, এই। তখনও যখন আমার স্বামী উঠল না, যেন নিঠরে ঘুমাচ্ছে, আর মুখ দিয়ে যেন একটা বিচ্ছিরি গন্ধ আসছিল। ভাবলাম কাম সারছে, তার মানে আমার স্বামী এই সমস্ত ছাইপাস খায়, আর তার এই দুষ্টু বন্ধু নাকি তার কাছের বন্ধু। তার মানে ওই ব্যক্তিটাই তাকে ডেকে নিজে এই কাজটা করছে, অথচ সে নিজে এটা সেবন করেনি। আমার স্বামীকে এখানে ঘুমিয়ে রেখে সে নিজে আমার রুমে প্রবেশ করেছিল। এটা ঠকবাজি করছে। ঠাট্টা মস্করা করতো তা হতো, কিন্তু সে ঠাট্টার ছলে বন্ধুর বউকে বন্ধুর সাথে বেইমানি এত বড়। আর সে কি কাজটা করলো? আমার জীবনের স্বপ্নটা যেন ভেঙে ছাড়খাড় করে দিল, চুরমার করে দিল। একটা মেয়ের বাসন্তী কতটা স্বপ্ন থাকে, স্বামীর বন্ধু এটা করতে পারলো? সিসি, তখন যেন আমার আসমান জমিন পুরো এক হয়ে যাচ্ছে। আমার সতীত্বকে আমার হাজব্যান্ডের কাছের বন্ধু সে নষ্ট করে দিল, বিভর্ষ করে দিল। ব্যাপারটা ভাবতে আমি যেন একদম ওখানে বসে পড়লাম থমকে। পরে এক গ্লাস জল নিয়ে এসে আমার স্বামীর চোখে মুখে ছিটিয়ে দিলাম। স্বামীর ঘুমটা ভেঙে সে হাত পা ছড়িয়ে ছিঁড়ে উঠে বলছে, কি ব্যাপার, আমি এখানে কেন? তখন আমি কথা বলছিলাম না, আমার চোখে জল এসে গেল। স্বামীকে আবার বললাম, ওঠো তুমি এখান থেকে। হ্যাঁ, আমার স্বামী কোনো রকম উঠে বলছে, কিরে গাফফার, আমি এখানে ঘুমিয়ে পড়ছি, তুই আমাকে ডাকিসনি কেন? গাফফার ভাই কোনো কথা বলে না, কিন্তু গাফফার ভাই তার মধ্যে যে একটা অস্থিরতা কাজ করছে সেটা আমি বুঝতে পারছি হারে হারে। একটা ঠকবাজ ছেলে যা আমার সাথে করলো না, আমার স্বামীর ভেষ ধরে পুরো বেমানি করছে। দেখাচ্ছি মজা, আমার স্বামীকে আগে আমার রুমে নিয়ে নি। তারপরে চিন্তা করলাম না, ব্যাপারটা আমার স্বামীকে শেয়ার করা যাবে না এখন। আজকে আমাদের ফুলসজ্জা রাত, কষ্টটা ডাবল হলেও স্বামীকে আমার ম্যানেজ করতেই হবে। তাছাড়া আমার স্বামীকে যদি তার বন্ধু সম্পর্কে এই ব্যাপারটা বলি, আমার স্বামী যদি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, সব মিলে সিদ্ধান্ত নিলাম যে না, স্বামীকে এই কথাটা আমি বলবই না, আমি গোপন রাখবো। তারপরে স্বামীকে চলে কলে ওই রুম থেকে ঘুমটা ভাঙিয়ে যখন আমি আমার রুমে নিজের দরজাটা লাগিয়ে দিলাম, আর গাফফার ভাইয়ের সাথে আমি কথা বললাম না। আমি বুঝে ফেলেছি আমার জীবনের যা কিছু সর্বনাশ ওই বেচারিটা একটা ঠকবাজি খেললো। কি একটা কাজ, এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? তারপরে চিন্তা করলাম, আমারও তো বান্ধবী আছে সুমি, ওর সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক, আমাদের বাড়িতে রেখে আসছি। আর আমার স্বামী কার সাথে বন্ধুত্ব করছে, সে তার কাছে তো আমার স্বামীর জীবনের মানে এটা হতো নি। সে এত বড় একটা কাজ করতে পারলো, আমার স্বামীকে ঠকাইতে পারলো সে। স্বামীর উপর ভীষণ মায়া হচ্ছিল। আমার স্বামী অনেকটাই সহজ সরল, কিন্তু ওর বন্ধু গাফফার অনেক চালাক, নিজেকে খুব চালাক ভাবে। কিন্তু এবার আর আমি তা থাকতে দেব না। ব্যাপারটা আমি দেখছি। স্বামীকে যখন আমার ঘরে নিয়ে আমি দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিলাম, দিয়ে স্বামীকে সুস্থ মস্তিষ্কে লাইটটা জ্বালিয়ে আমার খাড়ের উপরে বসলাম আর বললাম, শোনো, তুমি কোথায় গিয়েছিলে? আজকে এই ফুলসজ্জার রাতে আমার কাছে সত্য কথা বলবে। তখন আমার স্বামী আমার হাত ধরে চুপ করে একদিনে তাকিয়ে আছে আর মুখের দিকে, আর বলছে, দেখো বউ, আজকে ফুলসজ্জার রাত, আজকে রাতে আমার জীবনে কোনো কিছু আমি গোপন রাখতে চাই না। আমার জীবনে একটা প্রেম ভালোবাসা আসছিল, সেটাকে আজকে কবর দিতেই আমার এই বন্ধুটা, ওর সাথে একটু আমি বাইরে গেছিলাম। কেন জানো? আমি বললাম কেন? বলছে, এটা আমার প্রতিদিনের অভ্যাস তো না। হঠাৎ আজকে আবেগবর্ষে সে আমাকে ড্রিঙ্ক করেছে। ওই সমস্ত সাইফাস কিন্তু সে নিজে করেনি,
আর আমি এটার ভার সহ্য করতে না পারে ওই ঘরে বেহুশ হয়ে শুয়ে একদম নিথরে ঘুমিয়ে পড়ছিলাম। কিন্তু এখন কতটা রাত হয়ে গেছে, এত সময় তুমি আমার জন্য অপেক্ষা করে মন খারাপ করনি তো? কিন্তু স্বামীকে কি আমি আর বুঝতে দিই যে আমার উপরে কি ঝড় তুফান গেছে, কি হয়েছে? তার বন্ধু আমার সাথে একটা বেইমানি খেয়ে করলো, কাকেও ঠকিয়ে দিল। সেটা না বলে মনের কষ্ট মনে চাপা রেখে বললাম, না না, কষ্ট হবে কেন? আজকে আর মাত্র কয়েকটা ঘন্টা রাত অবশিষ্ট আছে, তারপরে রাতের সময়টা শেষ হয়ে যাবে, দিনের আলো আসবে। নাও শুয়ে পড়ো। শুনলাম তো সবই, তবে কথা দাও আর কখনো এ ধরনের কাজ করা যাবে না, এই সমস্ত ছাইফাস খাওয়া যাবে না। স্বামী আমার কাছে বেশ ওয়াদাবদ্ধ হলো আর বললো, ঠিক আছে, আর কখনো কোনো দিন আমি এই সমস্ত আর খাবো না। আমি গাফফারের পাল্লায় পড়ে যা ভুল করছি তা করছি, শোনাবো, এই তোমাকে কথা দিচ্ছি, আর কোনো দিন না। তখন আমি বললাম, আর একটা কথা আছে, তোমার বন্ধু গাফফার, তার সঙ্গ ছাড়তে হবে, সে যেন আর কোনোদিন আমাদের বাড়িতে না আসে। তখন আমার স্বামী বলল, কেন? তার সাথে আমার ছোটোবেলার সম্পর্ক, আমাদের ওই 4-5 বাড়ি পরেই বাড়ি, কিন্তু ও শখ করে আসতে আমাদের বাড়িতে অতীত থাকছে। কিন্তু আমি তো জানি সে যে কেন অতীত থাকছে তোমার পাশে, তার কাজ ঠিকই হয়ে গেছে। তুমি এটা বুঝবে না, এটা মনে মনে ভাবলাম, কিন্তু তাকে প্রকাশ করলাম না। বললাম, ও তাহলে এই কথা, তবুও বাড়ির পাশে হয়েছে তাতে কি হয়েছে? তার সাথে আর সময় দেওয়া যাবে না, তার সাথে আড্ডা মহল্লায় যাওয়া যাবে না, তার সাথে রাত 9টা বা 10টার পরে বাইরে থাকা যাবে না, এটা আমার কড়া নির্দেশ। কারণ 10টার পরে যারা বাইরে 12টা-1টা পর্যন্ত সময় কাটায়, তারা কখনো এই সমাজের ভালো মানুষ হতে পারে না। তাদের দেখবা কোনো না কোনো বদ অভ্যাস, কোনো না কোনো পেশায় নিয়ে যেতে আছে, যেটা একদম খারাপ সাইড, সেখানে তুমি যাবে না প্লিজ। তোমার একটা সুন্দর চেহারা, তুমি উচ্চতম একটা দর্শনদারী ছেলে, তাছাড়া তুমি চাকরি বাকরি একটা পরিপাটি, সব মিলে তুমি একটা পরিপাটি ছেলে, তোর সব কিছু যেন অগোছালো না গোছালো। সেখানে তুমি তোমার বন্ধুটার পাল্টানে পড়ছো, তোমার বন্ধুটা কিন্তু খুব যে আমার কাছে ভালো মনে হচ্ছে তা না, কিছু মনে করো না, তুমি বুঝতে পারবে পরে, তোমার বন্ধুর সঙ্গটা ছেড়ে দাও। তখন আর স্বামী বলো, আচ্ছা বউ, আমি যখন ঘুমিয়েছিলাম তখন গাফফারটা কোথায় ছিল? আমি বললাম, কই, আমি তো জানি না, বা আমার তো তরজাটা এখানে মেলাইছিল, আর আমি তো এখানে তোমার আসার দেরি হওয়াতে এই কাত ফিরে বালিশের পরে মাথা দিয়ে, মানে খুব যে ঘুমাইছি তা না, আলসা আলসা ঘুমেছিলাম। যখন ভাবলাম যে অনেক রাত হয়ে গেছে, বুঝতে পারলাম, তখনই তোমার খোঁজ করে দেখি তুমি এখানে পড়ে আছো, আর গাফফার ভাই তোমার পাশে বসে আছে। স্বামীর কাছে ওটা বুঝতে দিলাম না, হয়তো তার জীবনের ওটা একটা স্বপ্ন চুরমার হতে পারে। আমার যেমনটা স্বপ্ন বাসুরের, তারও তো একটা স্বপ্ন আছে, কিন্তু তার বন্ধু যে তার সাথে এরকম ঠকবাজি করবে, তাকে ধোঁকা দিবে, এটা তো সে হয়তো জানে না, কারণ সে সহজ সরল। তাই তো গাফফার ভাই তার সাথে এই বিহেভটা করতে পারলো। যাই হোক, স্বামী এক কথায় দুই কথায় দুজনের মধ্যে একটা রোমান্টিকতা, একটা আবির্ভাব চলে আসলো, একটা সুন্দর মুহূর্ত ফিল করতে লাগলাম আবারও। কিন্তু তার বন্ধু তার বেশ দূরে এসে মাত্রই আমার পাশ থেকে একটা সময় পার করে গেল। আমি একটা নববিবাহিত স্ত্রী, আর আমার জীবনের এই প্রথম ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত এবং কষ্টদায়ক হলেও স্বামীকে সেটা বুঝতে দিচ্ছিলাম না। কিছু সময় বাদে স্বামীর মনের মধ্যে রং ঢং চাপল। বুঝতেই তো পারছো, স্বামীর সাথে এভাবে দুবার এরকম মানে আচরণ, তার কথাবার্তা, রোমান্টিকতা, হাসি করতে করতে ফজরের আযান পড়ে গেল। স্বামীও খুশি ছিল, আমার শত কষ্ট হলো তার মন জুগিয়ে চলছিলাম, তাকেও খুশি করেছিলাম, নানান রকম কথাবার্তা, গল্প গুজব সব মিলে যেন রাতটা একটা আমার জীবনে স্মরণীয় রাত হয়ে থাকলো। আমি আমার ডায়েরিতে A to Z লিখে রাখবো, আর যদি পারি কোনো দিন তাহলে আমি কাউকে শেয়ার করব। খুবই রহস্যজনক ব্যাপার, এরকম ঘটনা কার জীবনে ঘটেছে আমি জানি না, হয়তো বা কারো জীবনে কারো না কারো জীবনে ঘটেইছে। তাই বলে
এত বড় একটা ঘটনা, নিজের আপন বন্ধু, কাছের বন্ধু, প্রাণপ্রিয় বন্ধু, তার সাথে এত নিজের বউকে নিয়ে এত বড় ধোঁকাবাজি করতে পারলো। সে কি বন্ধু না শত্রু? এটা ভাবতেই অবাক লাগছে। কিন্তু আহারে, আমার স্বামীটা একদমই সহজ সরল। সে তার ওই চালাক ঠকবাজ বন্ধুকে এখনও চিনতে পারেনি, বুঝতে পারেনি। কিন্তু আমি তাকে দিনে দিনে ঠিকই বুঝে যাব, প্রাণ করে রেখেছিলাম। যখন ভোর হলো, আমাদের ওই বাড়িতে, শ্বশুর বাড়িতে আশেপাশের ভাবিরা আমাদের স্নান করার জন্য জল, বালতি ভর্তি জল রেখে দিছে। তোয়ালে কাঁধে করে আমাকে আয়োজন করে স্নান করাতে নিয়ে গেল। ভোরবেলায় আমরা স্নান সেরে বেশ সুন্দরভাবে খুব ভোরে সকালের নাস্তা তৈরি হলো। নাস্তা খেয়ে তারপর সবাই রান্নার কাজে ব্যস্ত। মেহমানদারি, পরের দিন তো বউ ভাত, অনেক লোকজন বাড়িতে আসলো। দেখ, সব মিলে আমার মনের কষ্ট মনে চাপা রেখে যেন একদম আমি ব্যাপারটা গিলে খেয়েছি। কয়েকটা দিন যেতেই ওই গাফফার ভাই স্বামীর সাথে আবারও আমার শ্বশুরবাড়িতে আসলো। স্বামীর পাশে এসে বসছে। স্বামী আমাকে একটু নাস্তা দিতে বললো, চা করে দিতে বললো। আমি চা করে কমপ্লেট দিয়ে তার সামনে এসে দেখি গাফফার ভাই বসে আছে। স্বামী আর গাফফার ভাই একসাথে চা খাচ্ছিল। হঠাৎ আমার স্বামী উঠে একটু কোথায় যেন গেল। এই ফাঁকে গাফফার ভাইকে একটা কথা বলেছিলাম। আমি বললাম, দেখেন, আপনি আমার স্বামীর বন্ধু হতে পারেন এবং ছোটোবেলার বন্ধু হতে পারেন, অনেক পুরনো সম্পর্ক হতে পারে, কিন্তু আপনি কি কাজটা ভালো করেছেন? আপনি একবার আপনার বুকে হাত দিয়ে একটু ভেবে দেখুন, ব্যাপারটা ঠিক করছেন আপনি, কতটুকু অন্যায় করছেন আপনি। এটা কি একটা ভালো মানুষের কাজ? আর একটা বন্ধু হয়ে বন্ধুর এত বড় সিসি। গাফফার ভাই, আমি যেন আপনাকে আমাদের বাড়িতে আর কখনো না দেখি, আমার স্বামীর সাথে যেন আর না দেখি। আমার স্বামী একদম সহজ সরল, আপনার জন্য সে সব কিছু উজাড় করে দিতে পারে, কিন্তু আপনি তার জন্য বিন্দু মাত্রও না। এটা আমি আপনাকে হারিয়ে হারিয়ে চিনে ফেলেছি তার স্ত্রী হিসাবে। তার বউ হয়ে এ বাড়িতে না আসলে আপনার রূপরীকে আমি চিনতেই পারতাম না। আমার স্বামীকে পাশের রুমে ছাইপাশ খাইয়ে ঘুমিয়ে রেখে আপনি সেদিন রাত্রে আমার সাথে যা ঠকবাজি করলেন, ভেবেছিলাম হয়তো ঠাট্টা চলে। অনেকে খাটের লিখেও লুকিয়ে থাকে, খাটের নিচে নানি দাদিরা চমকে দেয়, এটা একটা ফান, এটা একটু কমেডি করা। কিন্তু আপনি কি করলেন? আপনি আমার স্বামীকে প্রাণ করেই ওই রুমটাতে ঘুমিয়ে রাখছিলেন। আমার স্বামী নিঠরে পড়ে ঘুমাচ্ছিল, আর আপনি এই সুযোগে, এই ফাঁকে রুমে অন্ধকার বাতি জ্বলছিল না, আর আপনি সময়টাকে এইভাবে ব্যবহার করলেন, কাজে লাগাই দিলেন। সিসি গাফফার ভাই, এটা আপনার কাছে আমি আশা করছিলাম না। একটা বন্ধুর এত বড় সি। আপনাকে আমার দেখতে ইচ্ছা করছে না। আপনি আমাদের এই বাড়িতেও আসবেন না, আমার স্বামীর সাথেও যেন আপনাকে না দেখি। আর এই কথা যে আমি আপনাকে বলছি, এই কথা যেন আমার স্বামী না জানে। আর যদি আপনি আমার স্বামীর কাছে আমার বিরুদ্ধে এই ব্যাপারটা বলেন, তাহলে আমি আপনার সেদিনের ব্যাপারটা সম্পূর্ণ আমার স্বামীকে বলে দেবো, ইতিহাসটা। তখন গাফফার ভাই চার কাপটা অর্ধেক খাওয়া হয়েছিল মাত্র, ওখানে রেখে রুম থেকে বের হয়ে চলে গেল আর বলল, ভাবি, আমি আপনার কাছে জোরহাত করে ক্ষমা চাইছি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আমিও বুঝেছি একটা মেয়ের ফুলসজ্জা রাত যেন তার সারা জীবনের একটা স্বপ্ন সেখানে লুকিয়ে থাকে, একটা ছেলের বেলাও তাই। সেটা যেন আমি ভেঙে চুরমার করে দিয়েছি। ভাবি, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আর আমি আপনাকে আজকে কথা দিয়ে যাচ্ছি, আপনার স্বামী আমাকে ডাকলেও তাকে আমি কিছু বুঝতে দেব না। আমি অন্য কারণ দশা দেখিয়ে তাকে আমি এড়িয়ে চলবো, অ্যাভয়েড করে চলবো। আর আপনার বাড়িতে আর আমি কোনোদিনও পা রাখবো না, আপনার চোখের সামনেও আর আসবো না। প্লিজ, তবুও আপনার কাছে এটাই মনে আমার শেষ সুযোগ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি বললাম, ঠিক আছে, আমি ক্ষমা করবো কিনা জানি না, তবে উপর আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, সে যদি ক্ষমা করে দেয় তাহলে আপনি ক্ষমা পাবেন। সে চলে গেল। আমার স্বামী রুমে ফিরে বলল, গাফফার কোথায় গেল? আমি বললাম, এই তোমার বন্ধু নাকি কাজ আছে, কোথেকে যেন একটা ফোন আসলো, আর সে বেরিয়ে চলে গেল। বললো, ওকে বলে দিন। আমার স্বামী বলল, ও আচ্ছা ঠিক আছে। তারপরে যা হোক, সেদিনকে আমাদের ফ্যামিলি থেকে লোকজন আসলো, আমাকে আমার স্বামীকে ও বাড়িতে নিয়ে গেল। যে দেখি আমার বান্ধবীটা আমার অপেক্ষায় আছে, সুমি। ওকে যেতে দেয়নি আমার মা। ওই যে আসার বেলায় মাকে বলে আসছিলাম। তারপরে তো সুমিকে জড়িয়ে ধরে আমার
এই ফুলসজ্জা রাতের সমস্ত ঘটনা A to Z যখন বলছিলাম, সমী যেন একদম ঠাস ঠিকে বসে পড়লো আর বলছে, এসব কি বলিস রে, এইরকম ঘটনা ঘটে গেছে। কিন্তু তোকে একটা কথা বলি দোস্ত, খবরদার এই ব্যাপারটা যেন তোর স্বামী কোনোদিনও না জানে। তুই যেহেতু আওয়ালে আলে ব্যাপারটা সলভ করতে পেরেছিস, বাস এতটুকুই থাক। তোর স্বামী খুব ভালো রে। তারপর যা হোক, স্বামীকে নিয়ে আমাদের বাবার বাড়িতে ওখানে একটা দুটো দিন থাকলাম। থাকার পরে তারপরে ও বাড়ি থেকে লোক আসলো, আবারও আমি শ্বশুরবাড়িতে চলে আসলাম। স্বামীর সাথে সংসার করতে লাগলাম। আর স্বামীকে বললাম, দেখো এখান থেকে তুমি শহরে যেতে হবে, তোমাকে শহরে আমাকে নিয়ে বাসা ভাড়া থাকতে হবে, তোমার এই বন্ধুটার চোখের আড়ালে আমাকে রাখতে হবে। তোমার এই বন্ধুটা খুব একটা সুবিধার না। আমি মেয়ে ছেলে মানুষ, আমি মানুষের চোখের চাহনি বুঝতে পারি। আমার স্বামী বলল, যদি তুমি এরকম কথা বলো ঠিক আছে তাই যাব। যেন পরের মাসে আমার স্বামী শহরে বাসা ঠিক করলো, ফ্ল্যাট বাসা। সেখানে থেকে আমার স্বামী প্রাইভেট কোম্পানিতে জব করতো, আর আমি স্বামীর সাথে সংসার করতে লাগলাম। একটা বছর যেতে না যেতে আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হলো। বেশ সংসার জীবনে আমি খুব সুখেই ছিলাম। আমার বাবা মা সুখী, আমার শ্বশুর শাশুড়ি সবাই সুখী, সবাই খুশি আমাদের নিয়ে। কিন্তু তার বন্ধুটা তার জীবন থেকে আস্তে আস্তে দেখি অনেক দূরে সরে গেছে। এ ব্যাপারটা নিয়ে আমিও খুব স্যাটিসফাইড এবং খুব খুশি ছিলাম। তো বন্ধুরা, আমার জীবনে এই ফুলসজ্জা রাত নিয়ে যে ঘটনাটা, যে স্বপ্ন ছিল, এটা যে এইটাকে কেন্দ্র করে যে রহস্যজনক, যে অদ্ভুত অভাবনীয় একটা ঘটনা ঘটে গেছিল, সেটা আমার মনের ডায়েরিতে আমি লিখে রাখছিলাম, তুলে রাখছিলাম। আজকে হয়তোবা তোমাদের কাছে এই ব্যাপারটা শেয়ার করার সুযোগ আসছে, তাই এই গল্পটা তোমাদের মাঝে নিয়ে এসে পরিবেশন করলাম। এই গল্পটা শুনে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে? সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি খুশি হব। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, এই রকম বিনোদনমূলক ঘটনা নিয়ে আবারও আগামীকাল ফিরছি তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন দেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।